রিঙ্কি তার বৌদি অঞ্জলি, মা সুস্মিতা দেবী, বাবা কৈলাস বাবু এবং দাদা অজয়ের সঙ্গে বাস করে। রিঙ্কি শহরে থাকায় সে খুবই ছোট ছোট এবং মডার্ন ড্রেস পরে, কিন্তু তার পরিবারের সকলেই তাকে ছোটখাটো ড্রেস পরতে নিষেধ করত। তবুও রিঙ্কি কারোর কোনো কথা শুনতো না। এমনই একদিন, কি ব্যাপার রিঙ্কি, আজকে কোথায় যাচ্ছ? তোমাকে তো দেখে বোঝাই যাচ্ছে তুমি কোথাও পার্টি করতে যাচ্ছ, তাই না? আসলে বৌদি কি জানো তো, আমার বান্ধবীর বিয়ে, তাই আমি তো সেজে গুজে যাচ্ছি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন দেখাচ্ছে বলো? এই ড্রেসটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। আসলে তুমি তো জানোই আমি নিজের ড্রেস নিজেই খুব ভালো মতো বানিয়ে নিতে পারি। হ্যাঁ, আমি সবই জানি, তবে তুমি তো ভালো ভালো ড্রেস বানাতে পারো, তাই না? এরকম ছোট ছোট ড্রেস পরলে সবাই তো তোমার বাবা আর দাদাকে অপমান করে। তুমি যা ছোটখাটো ড্রেস পরো, তার উপর আবার মাঝে মধ্যে তো ড্রেস ছাড়াই তোয়ালে পরে বাড়ির মধ্যে ঘোরাফেরা করো। এগুলো কি চোখে দেখা যায় বলো তো? ওফো বৌদি, আমি তো বুঝতেই পারি না তুমি কেন এরকম মূর্খর মতো কথা বলো। আর তুমি এই যুগের মডার্ন মেয়ে হয়ে এরকম কিভাবে বলতে পারো? তুমি তো একজন শিক্ষিত মেয়ে, তাই না? আর তাছাড়া তুমি কি জানো এখন কলেজে সবাই কত ছোট ছোট পোশাক পরে যায়? আর সেই জন্যই তো আমি এখন ওদের থেকেও ছোট ড্রেস পরার চেষ্টা করি। এই বলে রিঙ্কি তার বান্ধবীর বিয়েতে চলে যায়। আর বিয়ে বাড়িতে ছোট পোশাক পরে যাওয়ার ফলে রিঙ্কিকে সমালোচনার শিকার হতে হয়, কিন্তু তাতেও রিঙ্কির কিছু যায় আসে না। বাড়ির সকলেই রিঙ্কিকে অনেকবার করে বারণ করে, কিন্তু রিঙ্কি কারোর কোনো কথাতে পাত্তা দেয় না। এভাবেই দিন কাটতে থাকে। আর একদিন যখন রিঙ্কি কলেজে যাওয়ার জন্য রেডি হয়, তখন তার পোশাক দেখে সুস্মিতা দেবী অর্থাৎ তার মা বলে, এ কি রে রিঙ্কি, তুই এরকম ড্রেস পরে কলেজে যাবি? আমার তো মনে হচ্ছে তুই কলেজে নয়, কোনো ফ্যাশন শোতে যাচ্ছিস। মা, তুমি তো জানো এখন হচ্ছে মডার্ন যুগ, আর এই যুগে সবাই ছোট ছোট জামা কাপড়ই পরে। এগুলো খুব কমন ব্যাপার। তুমি যদি আমাকে এই ড্রেসটা পরে সহ্য করতে না পারো, তাহলে আমার কিছু করার নেই। তুমি চোখ বন্ধ করে নাও, আমি চলে যাচ্ছি। এই, তুই এরকম জামা কাপড় পরে একদম বাইরে যাবি না বলে দিলাম। তুই ভদ্র সভ্য জামা পরে তারপরেই কলেজে যাবি। তোর বাবা কিন্তু তোর জন্য পাত্র দেখা শুরু করেছে, তাই এখন এরকম ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়ালে তোর কিন্তু বিয়ে হবে না। লোকজন তোকে নিয়ে খারাপ কথা বলবে। আর শোন, আজকে সন্ধ্যাবেলাতেই ওরা তোকে দেখতে আসবে। মায়ের কথা শুনে রিঙ্কি কোনো কিছু না বলেই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আসলে রিঙ্কি পড়াশোনার সঙ্গে সঙ্গে ফ্যাশন ডিজাইনার হতে চায়, কিন্তু তার বাবা মা এখন তার বিয়ে দিতে চায়। আর সেই জন্যই রিঙ্কির পরিবারের সবাই রিঙ্কির জন্য ভালো পাত্রের সন্ধান করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। আর সন্ধ্যাবেলা অঞ্জলি তার ননদকে বলে, রিঙ্কি, তোমার তো ভালো কোনো ড্রেস নেই। তোমার যা ছোট ছোট ড্রেস আছে ওগুলো পরে পাত্রপক্ষের সামনে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তাই আমি ভাবছি তুমি আমার একটা সুন্দর 3 পিস পরে নাও, আর ওটা পরেই তুমি সবার সামনে যাবে। দেখবে তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাবে, আর সবাই তোমাকে পছন্দ করবে। তুমি কি যে বলো না, ওরকম ভদ্র সভ্য ড্রেস আমি পরতে পারবো না। আর তাছাড়া তোমার ড্রেস আমার গায়ে ফিট হবে না। আমি তোমার থেকে দেখতে অনেক রোগা, আর ঢিলা ঢালা পোশাক পরলে আমাকে দেখতে ভীষণই বিচ্ছিরি লাগে। তাই আমি আমার টাইট ফিটিং ড্রেসই পরবো। এভাবেই বৌদি হাজারবার করে বারণ করা সত্ত্বেও রিঙ্কি কোনো কথাই শোনে না। সে একটা ছোট মডার্ন ড্রেস পরে পাত্রপক্ষের সামনে গিয়ে উপস্থিত হয়, যার ফলে রিঙ্কিকে দেখে পাত্রের মা কমলা দেবী বলে, এ কি, তুমি এতটা নির্লজ্জ মেয়ে কিভাবে হতে পারো? তুমি কি জানো না পাত্রপক্ষের সামনে কিভাবে যেতে হয়? তোমার মা কিংবা বৌদি তোমাকে কিছুই শেখায়নি দেখছি। কেন আন্টি, আমাকে দেখে আপনার কি প্রবলেম মনে হচ্ছে? আমার ড্রেসটা খারাপ মনে হচ্ছে? আমি এত সুন্দর দামি ড্রেস পরেছি, এই ড্রেসটা বুঝি আপনার পছন্দ হচ্ছে না? ছি 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 ছি, দিদি, আপনার মেয়ে যে এতটা নির্লজ্জ তা আমরা জানতাম না। এই সামান্য ছোট ড্রেস পরে আমাদের সামনে চলে এলো, আর বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আপনার মেয়ে নাকি শিক্ষিত? না না, মোটেই নয়। এরকম নির্লজ্জ শিক্ষিত মেয়ের আমাদের প্রয়োজন নেই। আমি ভেবেছিলাম আপনাদের মেয়ে হয়তো সংস্কারী হবে, কিন্তু এ যে এরকম নির্লজ্জগিরি করে বেড়ায় সেটা আমরা জানতাম না। এই চলো সবাই এখান থেকে, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। আরে কি বলছেনটা কি কাকিমা, একবার আমাদের কথাটা তো শুনুন। অঞ্জলি এবং তার পরিবার হাজারবার করে বলা সত্ত্বেও কমলা দেবী কিছুতেই সেখানে দাঁড়াতে চায় না। সে তখনই তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ রিঙ্কিকে তাদের মোটেই পছন্দ হয় না। এভাবে কিছুদিনের মধ্যে আরো কিছু সম্বন্ধ আসে, তবে রিঙ্কিকে কেউ পছন্দ করে না। যারাই আসে তারা রিঙ্কি এবং তার পরিবারকে অপমান করে সেখান থেকে চলে যায়।
রিঙ্কি, দয়া করে তুমি এরকম জামা কাপড় পরা বন্ধ করো। তোমার জন্য আমাদেরকে কত কথা শুনতে হচ্ছে। তোমার জন্য তোমার দাদা একটার পর একটা বিয়ের সম্বন্ধ দেখছে, আর সব সম্বন্ধ কিন্তু কেটে যাচ্ছে। তোমাকে আমি কতবার করে বলেছি এরকম ড্রেস পরে তুমি কারোর সামনে যাবে না। তুমি তো আমার একটাও কোনো কথাই শোনো না। রিঙ্কি, তুই যদি আর কারোর সামনে এরকম ছোট ছোট জামা কাপড় পরে গেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তোর জন্য সবাই আমাদেরকে কথা শুনিয়ে যাচ্ছে, আর আমি কত কষ্ট করে তোর জন্য পাত্র খুঁজছি, কিন্তু তুই তো শুধু তোর নিজের দিকটাই ভেবে চলেছিস। এভাবেই একের পর এক পরিবারের সবাই রিঙ্কিকে বোঝায়, কিন্তু রিঙ্কি কোনো কথা শুনতে প্রস্তুত হয় না। আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শুনে নাও। আমি তো ফ্যাশন ডিজাইনার হতে চাই, আর তোমরা তো জানো আমি কত সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারি। তাই আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। বিয়ে করা মানেই সংসার সামলাতে হবে, আর ওসব সংসার সামলানোর চক্করে আমি এখন পড়তে চাই না। রিঙ্কি প্লিজ, আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। ওসব ফ্যাশন ডিজাইনার হতে গেলে অনেক টাকা পয়সা খরচের ব্যাপার আছে। আর তাছাড়া তুমি কি এমন ড্রেস বানাতে পারো বলো তো? যেই ড্রেসগুলো তুমি তৈরি করো সেগুলো শুধু তোমারই পছন্দ হয়। আমার তো মনে হয় না বাকি কেউ তোমার তৈরি ড্রেস পছন্দ করবে। দেখ রিঙ্কি, তোর বাবা আর দাদা কিন্তু আরো দুটো সম্বন্ধ দেখেছে, কিন্তু তোর এরকম ব্যবহারের জন্য আমরা ওনাদেরকে বাড়িতে আসার কথা বলতে পারছি না। শুধু শুধু ওনারা বাড়িতে এসে কি করবে? ওরা যদি এসে তোকে এরকম ছোট পোশাক পরে দেখে তাহলে সেই আমাদেরকে অপমান করে চলে যাবে, আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। পাত্রপক্ষ যদি দেখে বিয়ের আগে মেয়ে এরকম ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কোনো ছেলেই বা তার পরিবার তোকে বাড়ির বউ করার জন্য রাজি হবে না। মা, তুমি যাই বলো না কেন, আমি আগে ফ্যাশন ডিজাইনার হব, তারপরেই আমি বিয়ে করব। এখন আমি কোনো মতেই বিয়ে করতে চাই না। আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে যতবারই বাড়িতে কোনো সম্বন্ধ আসবে ততবারই আমি এরকম ছোটখাটো পোশাক পরে সবার সামনে যাব। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। আর রিঙ্কির কথা শুনে তার বাবা মা দাদা বৌদি সবাই খুবই চিন্তায় পড়ে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন রিঙ্কির ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যাঁ হ্যালো, কে বলছেন বলুন। আমি কি রিঙ্কির সঙ্গে কথা বলছি? আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার প্রডিউসার, আমার নাম প্রীতম। আমি আপনাকে কলেজে দেখেছি, আর কলেজে দেখা মাত্রই আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে। আসলে আমি আমার মডেলিং এর কাজে আপনাকে একটা সুযোগ দিতে চাইছি। কি সত্যি? তার মানে আমিও ফ্যাশন ডিজাইনার হতে পারবো, আর আমিও মডেল হতে পারবো? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য। এভাবেই রিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে খুশিতে সারা বাড়িতে নাচানাচি করতে থাকে। আর রিঙ্কি যখন তার পরিবারকে এরকম সুখবর জানায় তখন তার বৌদি অঞ্জলি বলে, রিঙ্কি তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার জন্য তোমার বাবা দাদা বিয়ের সম্বন্ধ দেখছে, আর তুমি এদিকে ফ্যাশন ডিজাইনার হওয়ার মডেল হওয়ার স্বপ্ন দেখছো। আমি কিন্তু তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, আমি অনেক সত্য ঘটনা দেখেছি। অনেকেই কিন্তু মেয়েদেরকে মিথ্যা কথা বলে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, তাই তুমিও কিন্তু কারো জালে ফেসে যেও না। তুমি এরকম কিছু একটাই বলবে, আমি বড় মডেল হতে চলেছি, তাই তুমি সহ্য করতে পারছো না, তাই না? আমি খুব ভালো করেই জানি তোমার অভিসন্ধি। আর শোনো বৌদি, আমি আমার নিরাপত্তা খুব ভালো করেই বজায় রাখতে পারি, তাই তোমাকে অত জ্ঞান দিতে হবে না। ঠিক আছে, আমি তাহলে তোমার বাবা আর দাদাকে বলে দেব যেন এখন কোনো পাত্রপক্ষ বাড়িতে না ডাকে, কারণ তুমি তো এখন থেকে মডেলিং প্র্যাকটিস করবে, আর তুমি হয়তো বাড়িতেও থাকতে পারবে না, তোমাকে ওখানেই থাকতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ আমার জন্য এতটা ভাবার জন্য। আর সত্যি আমাকে বাড়ির বাইরে কতদিন থাকতে হবে সেটা আমিও জানি না। তুমি দাদা আর বাবাকে বলে দেবে ভালো করে, আর মাকেও বলে দেবে। এই বলে রিঙ্কি ব্যাগপত্র গোছাতে শুরু করে। আর রিঙ্কির পরিবারের সবাই যখন ব্যাপারটা জানতে পারে তখন সবাই রিঙ্কিকে বাড়ি থেকে বেরোতে বারণ করে, কিন্তু রিঙ্কি কারোর কোনো কথা শোনে না। সে সবাইকে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রিঙ্কিকে তার বৌদি বাবা মা ফোন করলে কিছুতেই রিঙ্কির সঙ্গে যোগাযোগ করতে পারে না, কারণ রিঙ্কির ফোন সুইচ অফ থাকে। তাই তার বাবা এবং দাদা রিঙ্কিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়, কারণ প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরও রিঙ্কির কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এর ফলে রিঙ্কির পরিবারের প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। মা, রিঙ্কি কোথায় গেল বলুন তো? আমার তো খুব ভয় করছে। আমরা কতবার করে ওকে ফোন করছি, মেসেজ করছি, কিন্তু ওর সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। কতবার করে মেয়েটাকে বারণ করেছিলাম, আমাদের কোনো কথা শুনলো না। জানি না আপনার ছেলে এখনো পর্যন্ত ওর কোনো সন্ধান পেয়েছে কিনা। জানো বৌমা, আমার মনে হচ্ছে আমাদের পুলিশের কাছে মিসিং ডায়েরি করা উচিত, কারণ এতদিন হয়ে গেল মেয়েটার কোনো খবর পেলাম না। এভাবেই দেখতে দেখতে আরো 2 দিন কাটে। আর একদিন হঠাৎ করেই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। অঞ্জলি দরজা খুলতেই রিঙ্কি হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে ঢুকে আসে, আর যা দেখে রিঙ্কি একেবারে চমকে ওঠে।
কি ব্যাপার রিঙ্কি, কি হয়েছে তোমার? তুমি এতদিন ধরে কোথায় ছিলে? তোমাকে তো এদিকে আমরা সবাই খুঁজে খুঁজে একেবারে পাগল হয়ে গেছি। তুমি ভালো আছো তো? তোমাকে এতবার করে ফোন করলাম, কিন্তু তোমার ফোন সুইচ অফ ছিল কেন? বৌদি, আসলে কি বলবো, তুমি ঠিকই বলেছিলে, আমি একটুর জন্য বেঁচে গেছি। কি হয়েছিল জানো সেদিন? আমি বাড়ি থেকে বেরোনোর পরেই একটা বড় গাড়ি দেখতে পেয়েছিলাম, আর তখনই কয়েকজন লোক এসে আমাকে ওই গাড়িতে তুলে নেয়। ওরা বলছিল যে আমাকে ডিরেক্টরের কাছে নিয়ে যাবে, কিন্তু আমি জানতাম না ওরা কতটা অভদ্র লোক। তোমাকে তো আমি আগেই বলেছিলাম, বাড়ির সবাই এতবার করে বলা সত্ত্বেও তুমি কারোর কোনো কথা শুনলে না। এবার হয়েছে তো, তুমি ফ্যাশন ডিজাইনার হতে গিয়েছিলে তাই না? এবার কি হয়ে বাড়িতে ফিরেছো সেটা বলো। আমি যখন গাড়িতে উঠলাম তখন ওরা আমাকে অনেক খারাপ নজরে দেখছিল, আর তাছাড়া কি জানো, ওরা আমাকে কোনো ডিরেক্টরের কাছে নিয়ে যায়নি, আমাকে ওরা একটা অচেনা রাস্তাতে নিয়ে যাচ্ছিল। আমি বারে বারে ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দিতে বলছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি। আসলে ওরা আমাকে কিডন্যাপ করতে এসেছিল। ঠিক আছে, তুই চিন্তা করিস না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তুই এখানে ফিরে এলি কিভাবে? আমরা তো তোর জন্য পুলিশ স্টেশনে যাচ্ছিলাম, তবে ভাবলাম আরো 2-1 দিন অপেক্ষা করা দরকার। যাক, তুই ফিরে এসেছিস, সেটাই আমাদের জন্য অনেক। তুই কিভাবে বাড়িতে ফিরলি সেটা তো বল। ওরা আমাকে একটা ছোট ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল, আর আমি রাত্রিবেলা চুপি চুপি অনেক কষ্ট করে ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু ওখান থেকে বেরোনোর পর ওরা আমাকে দেখে ফেলেছিল। আমি বহু কষ্ট করে বাড়িতে ফিরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন তোমরা আমার যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করতে রাজি আছি। রিঙ্কির কথা শুনে তার পরিবারের সবাই খুবই খুশি হয়, আর কয়েকদিনের মধ্যেই রিঙ্কির জন্য একটা ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। আর রিঙ্কি তখন তার বৌদির একটা সুন্দর চুড়িদার পরে পাত্রপক্ষের সামনে যায়, যার ফলে রিঙ্কিকে দেখতে খুবই সুন্দর লাগে, আর সহজেই পাত্রপক্ষ রিঙ্কিকে পছন্দ করে নেয়। এভাবে দেখতে দেখতে রিঙ্কির বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর রিঙ্কি হাসি খুশি বসবাস করতে থাকে। মনিকা এবং তার স্বামী রামচরণ তাদের একটা ছোট্ট মেয়ে অহনার সঙ্গে মাধবপুর নামক গ্রামে বাস করত। তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই মনিকা রামচরণের সঙ্গে দিনমজুরের কাজ করেই তাদের সংসার চালাতো। তারা তাদের একমাত্র মেয়েকে স্কুলে ভর্তি করেছিল, যাতে সে শিক্ষিত হয়ে উঠতে পারে এবং তারা তার ভালো জায়গায় বিয়ে দিতে পারে। কি গো, আমাদের মেয়ে তো আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা যা টাকা উপার্জন করছি সবই তো সংসারেই লেগে যাচ্ছে। এখন থেকে যদি মেয়ের বিয়ের জন্য টাকা না জমাই, তাহলে পরে কিন্তু আমরা খুব বিপদে পড়ব। হ্যাঁ মনিকা, তুমি ঠিক কথাই বলেছো। আর আমাদের সাহায্য করার মতোও তো কেউ নেই। আজকাল মেয়েদের বিয়েতে ভালো যৌতুক না দিলে মেয়েদের শ্বশুর বাড়ি থেকে আবার খুব অত্যাচারও করা হয়। আমরা আমাদের একমাত্র মেয়ের সঙ্গে এমন হতে দেব না। আমরা এখন থেকেই টাকা জমাই চলো, যাতে করে আমাদের মেয়ের বিয়ে আমরা খুবই ধুমধাম করে দিতে পারি। হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ে, ওর জন্যই তো সবকিছু। ও যদি বিয়ের পরে সুখেই না থাকতে পারে, তাহলে আমরা কি করে ভালো থাকবো বলো তো? কাল থেকে অল্প অল্প করে টাকা জমাবো। পরের দিন থেকে মনিকা এবং রামচরণ দুই স্বামী স্ত্রী আরো মন দিয়ে কাজ করতে থাকে। তারা খুব সামান্য পরিমাণ টাকা সংসারের খাওয়া খরচের জন্য রেখে বাকি টাকা তাদের মেয়ের বিয়ের জন্য জমাতে শুরু করে। তাদের নিজেদের ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা হলে তারা তাদের ইচ্ছা মেরে শুধুমাত্র তাদের মেয়ের কথাই ভাবত। এই নাও মনিকা, এতে 250 গ্রাম মাংস আছে। কদিন ধরেই মেয়েটা বলছিল মাংস খাবো মাংস খাবো, ওকে এটা রান্না করে দিও কেমন? ঠিক আছে, আমি রান্না করছি, তুমি যাও স্নান করে নাও। সবাই মিলে একসঙ্গে দুপুরে খাবার খেতে বসে। এনে মা, তুই মাংস খাবি বলছিলি না? দেখ, তোর বাবা আজকে তোর জন্য মাংস কিনে এনেছে। নে মা, খেয়ে নে। এই তো মাংস, আমার অনেকদিন ধরেই মাংস খাবার ইচ্ছে করছিল। দাও দাও, তাড়াতাড়ি দাও। বাবা মা, তোমরা মাংস খাচ্ছ না কেন? তোমরা শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছ যে? আমার মাংস খেতে ভালো লাগে না রে মা, আগে ভালো লাগতো। আমার তো এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ডাল ভাত খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমিও মাংস খাবো না। মাংস খেলে আমার পেটটা বড্ড ভারী ভারী হয়ে থাকে। তুই খা আর রেখে দে, রাত্রিবেলা খেয়ে নিবি, আর বেঁচে গেলে কালকে সকালে খেয়ে স্কুলে চলে যাবি। এভাবেই মনিকা ও রামচরণ তাদের একমাত্র মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করত। সেই সঙ্গে তাদের মেয়ের বিয়ের জন্য টাকা জমানো তারা কখনোই ভুলতো না। এরকম ভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। অহনার উচ্চ মাধ্যমিক পাশ করার পর তার বাবা মা এবার তার বিয়ের কথা ভাবতে শুরু করে। শুনছো মনিকা,
আমি ঘটক মশাইকে আমাদের মেয়ের জন্য ভালো ছেলে দেখতে বলেছিলাম। ঘটক মশাই একটা ছেলের কথা আজকেই আমাকে বলল। ছেলেটা খুব ভালো, ছোট পরিবারের ছেলে, বাবা মাকে নিয়ে থাকে। আমি কালকে ওদের আসতে বলেছি। বা খুব ভালো করেছো। তাহলে কালকে ওরা আসবে। ওদের জন্য তো ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। তুমি যাও তো তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে এসো। পরের দিন সৌমেন এবং তার বাবা মা অহনাকে দেখতে আসে। অহনা দেখতে খুবই সুন্দর হওয়ায় তারা অহনাকে পছন্দ করে। কিন্তু সৌমেনের মা সুস্মিতা দেবী বলে, আমাদের কিন্তু বিয়েতে 2 লক্ষ টাকা যৌতুক লাগবে। আসলে আমার ছেলের জন্য অনেক বড় বড় পরিবার থেকে সম্বন্ধ এসেছিল, সবকটা বড়লোক বাড়ি থেকে। কিন্তু আমরা একটু গ্রামের সংস্কারী মেয়েকে খুঁজছিলাম, তাই জন্যই আপনার মেয়েকে আমাদের সবার খুব পছন্দ হলো আর কি। কিন্তু 2 লক্ষ টাকা যৌতুক, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? দেখতেই তো পাচ্ছেন আমরা খুব গরিব, এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আপনি যদি দয়া করে যৌতুকের পরিমাণটা একটু কমিয়ে দেন তাহলে খুবই সুবিধা হতো আর কি। আরে আপনারা তো দেখছি অদ্ভুত মানুষ। যখন বেশি টাকা যৌতুক দিয়ে মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিতেই পারবেন না, তাহলে শুধু শুধু আমাদের এখানে আসতে বললেন কেন? আপনারা তো আপনাদের মতো গরিব পরিবার দেখতে পারতেন। তাছাড়া এখনো আমার কথা শেষ হয়নি। বিয়েতে 2 লক্ষ টাকা যৌতুক, সাথে আসবাবপত্র, খাট, আলমারি, টিভি, ফ্রিজ, যা যা হয় আর কি। ছেলে নতুন ঘর করেছে, আপনারা আপনাদের মেয়ের ঘর সাজিয়ে দেবেন। আর সেই সঙ্গে মেয়ের সোনা গহনা, কানের দুল, হাতের বালা, পায়ের, নাকের, এগুলো তো দিতেই হবে। আলাদা করে কিছু বলার নেই। আপনারা সময় নিন, ভেবে দেখুন কি করবেন, আমাদের ফোন করে জানিয়ে দেবেন। যদি মনে করেন আপনাদের মেয়েকে আপনারা সুখে দেখতে চান তাহলে এতটুকু তো করতেই হবে। আমরা এবার আসছি, তাহলে ফোন করে জানিয়ে দেবেন। কিন্তু এলাম তাহলে, এই চলো। এই বলে ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। অহনার বাবা মা দুজনেই খুব চিন্তায় পড়ে। বাবা, তুমি ওদেরকে ফোন করে বারণ করে দাও। ওরা কি মানুষ নাকি টাকালোভী পিশাচ? এত দাবি কে করে? আমি ভালো করে জানি তোমাদের পক্ষে ওদের চাহিদা পূরণ করা সম্ভব না, তাই আমি ওই বাড়িতে বিয়ে করব না। তুমি অন্য কোনো ছেলে দেখো, যে কোনো যৌতুক ছাড়া বিয়ে করবে। আজকাল যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না রে মা। মেয়ের বিয়ে দিতে গেলে আমাদের অনেক টাকার দরকার, আর তাছাড়া আমাদের একমাত্র মেয়ে তুই। তোকে যদি ভালো ঘরে বিয়ে দিতে না পারি তাহলে আর কিসের বাবা মা হলাম বলতো? তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মা, তোর বাবা মা এখনো বেঁচে আছে। আমরা তো তোর বিয়ের জন্য টাকা জমিয়ে রেখেছি, আমাদের কোনো সমস্যা হবে না। দেখবি ওরা যা যা চেয়েছে আমরা সবই দিতে পারবো। দেখবি তোর বাবা মা তোর ধুমধাম করে বিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটাই করো। এই বলে অহনা সেখান থেকে চলে যায়। কি গো, তুমি এত টাকা কোথায় পাবে? আমরা যে টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে ওদের চাহিদা পূরণ করা তো সম্ভব না। এখনো আমাদের অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো? 2 লক্ষ টাকা যৌতুক কি মুখের কথা? মুখের কথা নয় গিন্নি, কিন্তু যে করেই হোক আমি আমার মেয়েকে সুখে দেখতে চাই। আমি ঠিক করেছি আমাদের গ্রামের প্রধান সাহেবের কাছে কিছু টাকা ধার চাইবো, আর মেয়ের বিয়ে হয়ে গেলে মাসে মাসে অল্প অল্প করে টাকা শোধ করে দেব। আমরা তো সেই এখনই মাসে মাসে টাকা জমাই, মেয়ের বিয়ে হয়ে গেলে আর তো টাকা জমানোর প্রয়োজন পড়বে না। সেই টাকা আমরা প্রধান সাহেবকে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো প্রধান সাহেব যদি আমাদের অসুবিধাটা বোঝেন। রামচরণ সেদিনই তাদের গ্রামের প্রধান সাহেবের কাছে যায় এবং তার মেয়ের বিয়ের জন্য 3 লক্ষ টাকা ধার চায়। সবকিছু শোনার পর প্রধান সাহেব বলেন, 3 লক্ষ টাকা ধার চাই? তোমার 3 লক্ষ টাকা শোধ করার সামর্থ্য আছে? ধরো আমি টাকাটা দিয়ে দিলাম, তারপর যদি তোমরা টাকা শোধ করতে না পারো তখন কি হবে? না প্রধান সাহেব, আমি প্রত্যেক মাসে মাসে আপনাকে কিছু কিছু করে টাকা দিয়ে দেব। আপনি বিশ্বাস করুন, আপনি যদি সাহায্য না করেন তাহলে আমি আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দিতে পারবো না। না না, আমি তোমার উপর বিশ্বাস করতে পারছি না। তোমার কাছে এমন কিছু তো নেই যেটা তুমি বন্ধক রেখে টাকা ধার নেবে। আছে কি এমন কিছু, জায়গা জমি? রামচরণ কিছুক্ষণ ভাবার পর বলে, সাহেব, আমার কাছে তো সেরকম কিছুই নেই, শুধু সম্বল বলতে আমার এই ঘরটাই আছে। আপনি তাহলে আমার ঘরটা বন্ধক রেখে আমাকে 3 লক্ষ টাকা দিন, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এভাবেই রামচরণ তার বাড়ি বন্ধক রেখে প্রধান সাহেবের কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে নেয়। তার মেয়ের বিয়ের জন্য সে প্রস্তুতি শুরু করে দেয়। যৌতুক হিসেবে সে অনেক ভালো ভালো দামি দামি জিনিস মেয়ের শ্বশুর বাড়িতে পাঠায়, সেই সঙ্গে 2 লক্ষ টাকাও যৌতুক দিয়ে দেয়। খুবই ধুমধাম ভাবে রামচরণ ও মনিকা তাদের একমাত্র মেয়ের বিয়ে দেয়। অত্যন্ত দুঃখ কষ্টের সঙ্গে তারা তাদের একমাত্র মেয়েকে বিদায় জানায়। তাদের দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়ে যায়। তারা আবার দুজনে মিলে মন দিয়ে কাজ করতে থাকে।
তারা দুজনে শুকনো রুটি এবং নুন ভাত খেয়ে প্রধান সাহেবের দেনা শোধ করার জন্য টাকা জমাতে থাকে। কি গো, এই মাসে যা টাকা ইনকাম হয়েছে কালকে গিয়ে টাকাগুলো প্রধান সাহেবকে দিয়ে আসবে। আমরা যেটা বলেছি সেই কথাটা তো রাখতে হবে। মাসে মাসে আমাদের যত করে জমবে সবই প্রধান সাহেবকে দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি তাই ভেবে রেখেছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কালকে সকালে আমি প্রধান সাহেবকে গিয়ে টাকা দিয়ে আসবো। পরের দিন সকালের দিকে অহনা তার মাকে ফোন করে। মা, একটা কথা ছিল। বিয়েতে তোমরা আমাকে যে হাতের বাউটি দুটো দিয়েছো, আমার শাশুড়ি মা বলেছে বাউটি দুটো খুবই হালকা। ওরা আরো মোটা ধরনের দামি বাউটি চাইছে। অনেকদিন ধরেই বলছে, কিন্তু আমি তোমাদের কিছু বলতে পারিনি। আমার শাশুড়ি মা উঠতে বসতে শুধু বাউটির জন্য খোটা দিচ্ছে। এ বাবা, সে কি? তুই আমাদের আগে বলিসনি কেন মা? তুই চিন্তা করিস না, তোর বাবাকে আমি আজকেই তোর জন্য ভারী বাউটি তৈরি করতে পাঠাবো। সব ঠিক হয়ে যাবে, দেখিস। তুই একদম চিন্তা করিস না। এই বলে মনিকা ফোনটা কেটে দেয়। রামচরণ আর অন্য কোনো উপায় না পেয়ে প্রধান সাহেবকে যে টাকাগুলো দেবে বলে ভেবেছিল সেই টাকা দিয়ে অহনার জন্য ভারী বাউটি কিনতে চলে যায়। মনিকা ও রামচরণ বাউটি দুটো তাদের মেয়েকে দিয়ে আসে। সেদিনের পর থেকে মাঝে মধ্যেই অহনার শাশুড়ি মা টাকা পয়সা কিংবা অন্যান্য দামি কোনো জিনিসের জন্য দাবি করতে থাকে। অহনার উপর সবসময় তার শাশুড়ি মা অত্যাচার করত। অহনা তার বাবা মায়ের দুঃখ কষ্টের কথা সবই বুঝতে পারত, তাই সে তার বাবা মাকে বারবার বিরক্ত করতে চাইতো না। কিন্তু শাশুড়ি মায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য এবং নিজের সংসার বাঁচানোর জন্য তার বাবা মাকে সে জানাতে বাধ্য হতো। এভাবেই প্রত্যেক মাসে মাসে মেয়ের শ্বশুরবাড়ির দাবি পূরণ করতে করতে রামচরণ ও মনিকার অবস্থা খারাপ হয়ে যায়। একদিন, কি হলো রামচরণ? তোমার মেয়ের বিয়ের তো 6 মাস হয়ে গেল। এই 6 মাসে এখনো তো একটা টাকাও তুমি আমাকে দিলে না। তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল মনে আছে তো? ক্ষমা করবেন সাহেব, আসলে এমন একটা পরিবারের মেয়েকে বিয়ে দিলাম, মেয়ের শ্বশুর বাড়ি থেকে সবসময় কিছু না কিছু দাবি করতেই থাকে। ওদের দাবি পূরণ করতে গিয়ে আপনার টাকা দেওয়া হচ্ছে না। তোমার মেয়ের শ্বশুর বাড়ির গল্প শোনার জন্য আমি এখানে তো আসিনি। পরের মাস থেকে যদি টাকা না পেয়েছি তাহলে কিন্তু তোমাদের বাড়িটা আমাকে লিখে দিতে হবে, এই আমি বলে দিলাম। এই বলে প্রধান সাহেব সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। অহনা শাশুড়ি মা আবার একদিন বড় এক ধরনের দাবি করে বসে। তোমার বাবা মাকে একটা ইলেকট্রিক হিটার কিনে দিতে বলো। সামনেই শীতকাল আসছে, আমার ছেলেটার ঠান্ডা সহ্য হয় না। আগে থেকেই বলে দিলাম তোমাকে, শীত শুরু হওয়ার আগে যেন হিটার বাড়িতে পৌঁছে যায়। মা, আপনারা আর কত কিছু চাইবেন? বিয়ের পর থেকে কিছু না কিছু চেয়েই যাচ্ছেন। আমার বাবা মায়ের উপর এবার তো একটু দয়া করুন, আর অত্যাচার করবেন না আমার উপর। আমার বাবা মা অনেক টাকা ধার নিয়ে আমার বিয়ে দিয়েছিল, এটা আমি জানতাম না। টাকা শোধ করতে না পারলে আমার বাবা মাকে বাড়ি ছাড়া হতে হবে। তাতে আমি কি করব? একমাত্র মেয়ে, মেয়েকে সুখে রাখার জন্য এগুলো তো দিতেই হবে। আমাদের কথা শুনে চলতে পারলে ভালো, আর না হলে বাপের বাড়িতে গিয়ে থাকো। আমি আমার ছেলের বড়লোক বাড়িতে বিয়ে দেব। তোমাদের গরিব বাবা মায়ের কাছ থেকে আর হাত পাততে পারবো না। কি দিয়েছে তোমার বাবা মা? হ্যাঁ? অহনা আর কিছু না বলে ঘরে চলে যায়। হে উপরওয়ালা, তুমি কেন আমার সঙ্গে এমন করছো? আমার বাবা মাকে আমি আর কষ্ট দিতে পারবো না। আমার জন্য আমার বাবা মায়ের জীবনটা তছনছ হয়ে গেল। আমি নিজেকে শেষ করে ফেলবো, তাহলে এই সমস্যার সমাধান হবে। আমার বাবা মাকে তুমি ভালো রেখো। অহনা শেষ পর্যন্ত তার বাবা মাকে চাপ মুক্ত করার জন্য আত্মহত্যার পথকেই বেছে নিয়েছিল। সে বিষ খেয়ে মারা যায়। খবর পাওয়া মাত্রই অহনার বাবা মায়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা কান্নায় ভেঙে পড়ে। এ কি হয়ে গেল গো? এত কষ্ট করে এত টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়ে সুখে থাকবে সেই ভেবে, কিন্তু আমার মেয়েটা যে নিজেকেই শেষ করে ফেললো। আমরা বেঁচে কি করব এবার? আমাদের বাঁচার কোনো আর মানে হয় না। আর চলো, আমি আর তুমি দুজনেই আত্মহত্যা করি। আমাদের মেয়ে নেই যখন, আমরাও বাঁচতে চাই না আর। এই বলে রামচরণ ও মনিকা দুজনেই তাদের মেয়ে মারা যাওয়ার শোকে আত্মহত্যা করে। একদিনে 3 জনের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। পাড়াপড়শি সকলে মিলে পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত করলে এক এক করে সবকিছু জানতে পারে। পুলিশ সৌমেন ও তার বাবা মাকে ধরে নিয়ে চলে যায়। এভাবেই হয়তো দোষীদের উচিত শাস্তি পেতে দেখে অহনা এবং তার বাবা মায়ের আত্মা হয়তো শান্তি পেয়েছিল।